বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 25শে জানুয়ারি 2026। আমাদের বিজিএস ব্যাচের চতুর্থ ক্লাস এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের চতুর্থ ক্লাস, এবং সম্ভবত আজকেই নারী ও শিশু নির্যাতন দমন আইনের শেষ ক্লাস। তো আজকে আমরা যে ধারাটা দিয়ে শুরু করতে যাচ্ছি, দেখেন প্রথমে যেটা, সেটা হচ্ছে যে অপরাধে অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধের শিকার ব্যক্তির মেডিকেল পরীক্ষা। অপরাধে অভিযুক্ত ব্যক্তি মানে হলো যিনি আসামি, তিনি, এবং অপরাধের শিকার ব্যক্তি মানে যিনি ভিকটিম, ভুক্তভোগী, এই দুইজনের মেডিকেল পরীক্ষার ব্যাপারে বলা হয়েছে 32 ধারায়। এবং 2025 সালের সংশোধনীতে 32 ধারায়ও আমূল পরিবর্তন করা হয়েছে। কিভাবে দেখেন, এই আইনের অধীন সংগঠিত অপরাধে অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধের শিকার ব্যক্তির মেডিকেল পরীক্ষার সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করিয়া, দুইটা আন্ডারলাইন করবেন, মানে যে অপরাধ করছে অপরাধে অভিযুক্ত ব্যক্তি এবং সেই সাথে কি অপরাধের শিকার ব্যক্তির মেডিকেল পরীক্ষা সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করিয়া সরকারি হসপিটালে, মানে সরকারি হাসপাতালে বা সরকার কর্তৃক এতদ উদ্দেশ্যে স্বীকৃত কোনো বেসরকারি হাসপাতালে, তাহলে বেসরকারি হাসপাতালেও করা যাবে, বাট স্বীকৃতি লাগবে কার? সরকারের। সম্পন্ন করা যাইবে। এবং সরকারি হাসপাতালে এই আইনের অধীন সংগঠিত অপরাধের শিকার ব্যক্তি নিজে হাজির হইলে, কিংবা এ আইনের অধীন সংগঠিত অপরাধে অভিযুক্ত ব্যক্তি বা অপরাধের শিকার ব্যক্তি পুলিশ কর্তৃক উপস্থাপিত হইলে তাহাদের মেডিকেল পরীক্ষার জন্য কোনো ফি প্রদেয় হইবে না। আবার একটি পড়ি। এবং সরকারি হাসপাতালে, ঠিক আছে, এ আইনের অধীন সংগঠিত অপরাধের শিকার ব্যক্তি নিজে হাজির হইলে, মানে যিনি ভিকটিম সে নিজে গেছে, কিংবা অভিযুক্ত ব্যক্তি বা অপরাধের শিকার ব্যক্তি পুলিশ কর্তৃক হাজির করা হইলে মেডিকেল পরীক্ষার জন্য কোনো ফি প্রদেয় হবে না। এখানে একটা প্রশ্ন আছে কিন্তু, যে কোথায় মেডিকেল পরীক্ষা করলে কোনো ফি এর দরকার নাই? সরকারি হাসপাতালে। সে নিজে হাজির হইলে, নিজে নিজে কে হাজির হইলে? শিকার সে। আর পুলিশ কর্তৃক হাজির হইলে কে কে? অপরাধী ব্যক্তি আর অপরাধের শিকার ব্যক্তি, দুইজন। কিন্তু নিজে হাজির হইলে শুধুমাত্র ওই হসপিটালে তার ফি দেওয়া লাগবে না। পুলিশ কর্তৃক হাজির হলে দুইজনেরই দেওয়া লাগবে না। বুঝেন না বোধ হয় তানভীর আলম খান? পুলিশ কর্তৃক হাজির হলে মানে দুজনকে, পুলিশ যদি আসামিরেও মেডিকেল পরীক্ষার জন্য নেওয়া যায়, ভিকটিমরেও নিয়ে যায় সরকারি হসপিটালে, তাহলে কোনো ফি লাগবে না। পুলিশ নাই নাই, একা একা গেলে কার লাগবে না? ভিকটিম। একা একা গেলে ভিকটিমের লাগবে না। বুঝছেন? আচ্ছা, এরপরে দেখেন, উপধারা একে উল্লেখিত কোন হাসপাতালে এ আইনের অধীন সংগঠিত অপরাধের শিকার ব্যক্তিকে চিকিৎসার জন্য উপস্থিত করা হইলে উক্ত হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাহার মেডিকেল, আন্ডারলাইন করবেন, অতি দ্রুত সম্পন্ন করিবে। মেডিকেল পরীক্ষা কি অতি দ্রুত সম্পন্ন করিবে, এবং উক্ত মেডিকেল পরীক্ষা সম্পন্ন হইবার, আন্ডারলাইন করবেন, পরবর্তী কত সময়? 72 ঘন্টার মধ্যে এই সংক্রান্ত, আন্ডারলাইন করবেন, একটি সার্টিফিকেট বিনামূল্যে অপরাধের শিকার ব্যক্তিকে বা ক্ষেত্রমতে তার পরিবারকে বা তদন্তকারী কর্মকর্তাকে প্রদান করবে। এবং এইরূপ সংগঠনের বিষয়ে স্থানীয় থানাকে কি করবে? অবহিত করবে। তাহলে এটাও গুরুত্বপূর্ণ যে কত ঘন্টার মধ্যে মেডিকেল সার্টিফিকেট দেবে। কত ঘন্টা? 72 ঘন্টার মধ্যে। হ্যাঁ, মেডিকেল পরীক্ষা অতি দ্রুত, কিন্তু রিপোর্ট দেবে 72 ঘন্টার মধ্যে। ঠিক আছে। তারপরে যদি আমরা আসি, এগুলা গোল দিয়ে রাখেন 72। এই ধারার অধীন যুক্তিসঙ্গত সময়ের মধ্যে কোন মেডিকেল পরীক্ষা সম্পন্ন না করার ক্ষেত্রে তৎসম্পর্কে ব্যাখ্যা সম্বলিত প্রতিবেদন পর্যালোচনার পর নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কিংবা ক্ষেত্র মতে মেডিকেল পরীক্ষার আদেশ প্রদানকারী কর্তৃপক্ষ বা তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, ট্রাইব্যুনাল বা সংশ্লিষ্ট অন্য কোনো কর্তৃপক্ষ যদি এই সিদ্ধান্তে উপনীত হয় যে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে, আন্ডারলাইন করবেন, মেডিকেল পরীক্ষা সম্পূর্ণ না হওয়ার জন্য সংশ্লিষ্ট চিকিৎসকই দায়ী, আন্ডারলাইন করবেন,
সংশ্লিষ্ট চিকিৎসকই দায়ী, তাহলে উক্ত ব্যক্তির অদক্ষতা বা অসদাচরণ বলিয়া বিবেচিত হইবে এবং এই অদক্ষতা বা অসদাচরণ তাহার বার্ষিক গোপনীয় প্রতিবেদনে লিপিবদ্ধ করা হইবে এবং উপযুক্ত ক্ষেত্রে চাকরি বিধিমালা অনুযায়ী তাহার বিরুদ্ধে কি নেওয়া যাবে, ব্যবস্থা গ্রহণ করা যাইবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে কর্তব্য অবহেলার জন্য তাহার নিয়োগকারী কর্তৃপক্ষ ক্ষেত্রমতে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ব্যবস্থা গ্রহণের জন্য ট্রাইব্যুনাল নির্দেশ দিতে পারবে। তাহলে এই যে 32 ধারায় আগে পরীক্ষা করা হতো শুধুমাত্র ভিকটিমের, বর্তমানে দুইজনেরই পরীক্ষা করা কি করছে, বাধ্যতামূলক করছে। তাহলে সরকারি হসপিটালে করলে টাকা পয়সা লাগবে না, সরকারি হসপিটালে করলে মেডিকেল ট্রিটমেন্ট অত দ্রুত শেষ করবে এবং রিপোর্ট দেবে 72 ঘন্টার মধ্যে, এবং যদি পরীক্ষায় কোনো গাফিলতি বা অবহেলা হয় তাহলে ওই সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় অ্যাকশন গ্রহণ করা যাবে। বোঝা গেছে? এবার আমরা চলে আসি ধারা 32 ক। অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধ শিকার ব্যক্তির ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ডিএনএ পরীক্ষা। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ডিএনএ পরীক্ষা। এখন এখানে একটা বিষয় দেখেন, অভিযুক্ত ব্যক্তি এবং কে অপরাধ শিকার ব্যক্তি, ডিএনএ আমরা সবাই জানি, বা ডিএনএ এর পূর্ণরূপ অনেকেই আমরা জানি না, এটাকে কি বলে? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। 32 ক আইনের অধীন সংগঠিত অপরাধে অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধের শিকার ব্যক্তির দ্বারা ধারা 32 অধীন মেডিকেল পরীক্ষা ছাড়াও এই উক্ত ব্যক্তির আন্ডারলাইন করবেন সম্মতি থাক বা না থাক, এটা বিবিআই। ওই ব্যক্তির কি সম্মতি থাক বা না থাক, তদন্তকারী কর্মকর্তা মামলা ঘটনা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় প্রয়োজন মনে করিলে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আইন 2014 এবং উক্ত আইনের অধীন প্রণীত বিধিমালার বিধান অনুযায়ী ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড পরীক্ষা করিতে পারেন। কারটা পরীক্ষা করতে পারেন? অভিযুক্ত ব্যক্তি আর অপরাধ শিকার ব্যক্তি দুইজনেরই তার সম্মতি থাকুক বা না থাকুক। শব্দ দূষণ। তবে শর্ত থাকে যে উক্তরূপ ডিএনএ পরীক্ষা করিবার বা না করিবার ক্ষেত্রে ট্রাইব্যুনাল বা ক্ষেত্রমতে এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের অনুমোদন আবশ্যক হইবে। আন্ডারলাইন করেন, অবশ্যই অনুমতি লাগবে। কার? ম্যাজিস্ট্রেটের অনুমোদন লাগবে। যে ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা উক্তরূপ অনুমোদন ক্রমে ডিএনএ পরীক্ষা না করেন, সেই ক্ষেত্রে তিনি উক্তরূপ পরীক্ষা না করার কারণ যথাযথ ট্রাইব্যুনাল ক্ষেত্রমতে এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের অনুমোদন সম্পর্কিত তথ্য তাহার তদন্ত প্রতিবেদনে উল্লেখ করিবে। তো আগে একজন, আমাদের যতদিন মনে পড়ে, আশরাফুল সাহেব একটা প্রশ্ন করছিলেন যে তদন্তকারী কর্মকর্তা কি তদন্তের স্বার্থে উনি কি ফিঙ্গারপ্রিন্ট করতে পারবেন কিনা, মানে ফিঙ্গার যে 406-420 মামলা। আচ্ছা, এই ক্ষেত্রে ওনারা বলছিলাম সময় নেওয়ার, তদন্তকারী কর্মকর্তা নিজে নিজে যদি ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করেও ওটার কোনো নাই, মানে উনি জাস্ট নিজে তদন্ত যেমন দিতে পারে, বাট ওটা গ্রহণযোগ্য করার জন্য অবশ্যই ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে। সো ওনার ওই মামলায় তারিখের দিন তদন্তকারী কর্মকর্তা হাজির হয়ে উনি ম্যাজিস্ট্রেটের কাছে দরখাস্ত দিতে পারে যে এক্সপার্টে পাঠানো হোক। আপনারা তো কোর্টে যাবেন, কোর্টে একটা নিয়ম হলো যে ধরেন দুই পক্ষ মারামারি করছে, মারামারি করে যায় তো সাথে সাথে হসপিটালে ভর্তি হয়েছে, হসপিটালে ভর্তি হয়ে ওই জায়গা থেকে কাগজপত্র একটা ছাড়পত্র নিয়েই তো থানায় গিয়ে মামলাটা করছে। এখন ওটা কি 324 নাকি 25 নাকি 26, এটা আপনার কাগজ দেখে আদালত সিদ্ধান্ত নিবে না। এটা হলো আদালত ওই ডাক্তাররা মেডিকেল রিপোর্ট তলব করবে অফিসিয়ালি। আপনি নিজে নিজে আইনে যদি আদালত দেন হবে না। কিসের ভাবে যেতে হবে? আদালতের মাধ্যমে যেতে হবে। আদালত তলব করবে, তারপরে মেডিকেল সার্টিফিকেট আসবে, তারপর হলো সিদ্ধান্ত নিবে। এই জন্য দেখবেন যে মারামারি মামলা অনেক সময় বলে স্যার এখনো মেডিকেল রিপোর্ট আসে নাই, মেডিকেল এমসি আসা পর্যন্ত আবার একটা অন্তর্বর্তীকালীন জামিন দিতে মর্জি হয়। এখন এমসি যদি আপনি নিজে নিজে একটা নিয়ে আসছেন, ধরেন আপনি যেদিন ভর্তি হয়েছেন ওই জায়গার সাথে সাথে এমসি একটা নিয়ে আসছেন, ওই এমসি কিন্তু আদালত আমলে নেবে না। এটা উনি কারের মাধ্যমে আসবে? হাসপাতালের মাধ্যমে, ডাক্তারের মাধ্যমে আসবে। বুঝতে পারছেন? এমসি তলব দিবে, আর এমসি তলবের জন্য আলাদা দরখাস্ত দিতে হবে কোথায়? আদালতে, যে এমসি তলব করতে মর্জি হয়। এক্সপার্টে পাঠানোর জন্য যে হাতের সিলের সাথে মিল আছে কিনা, আলাদা দরখাস্ত
দিতে হবে। আচ্ছা, তো যদি এখানে দেখি তাহলে এখন দুইজনেরই ডিএনএ পরীক্ষা করতে পারে। আগে একজনের ছিল। এ আইনের অধীন ধর্ষণ সম্পর্কিত অপরাধের ডিএনএ পরীক্ষার জন্য, এটা আন্ডারলাইন করেন, ধর্ষণ সম্পর্কিত অপরাধের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা কোনো ডিএনএ ল্যাবে প্রেরিত হইলে অগ্রাধিকার ভিত্তিতে উক্ত পরীক্ষা সম্পন্ন পূর্বক পরীক্ষার ফলাফল ন্যূনতম সময়ের মধ্যে তদন্তকারী কর্মকর্তা, ক্ষেত্রমত ট্রাইব্যুনাল, ব্যক্তি সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট সরবরাহের ব্যবস্থা করতে হবে। সাধারণত ডিএনএ পরীক্ষা একটা সময় সাপেক্ষ পরীক্ষা, বেশ সময় লাগে, কারণ অনেকের তো ডিএনএ পরীক্ষা করা লাগে। তা সেই ক্ষেত্রে ন্যূনতম সময়ের মধ্যে বলতে, কত সময়ের মধ্যে করবে নির্দিষ্ট কোনো কথা এখানে কিন্তু বলে নাই। কেন বলে না, এই জায়গা কি বলছে, ন্যূনতম সময়। তাই এভাবে আসতে পারে যে ডিএনএ পরীক্ষার বিধান আছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের কত ধারায়? 32 কতে, জি। ইত্যাদি সাক্ষীর, আগে ডিএনএ টা ছিল না, আগে ছিল মেডিকেল পরীক্ষা, এই 32 ক যোগ করতে, ইত্যাদি সুরক্ষা ও ভাতা, সরি, সাক্ষী ইত্যাদি সুরক্ষা ও ভাতা। বত্রিশ খ দেখেন, ট্রাইব্যুনাল ক্ষেত্রমতে ম্যাজিস্ট্রেট সংক্ষুব্ধ, এই জায়গায় সংক্ষুব্ধ বানান ভুল আছে জানেন, সংক্ষুব্ধ হয়ে গেছে, হবে বৈধ। সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনের ভিত্তিতে বা স্বীয় বিবেচনায় তদন্তাধীন বা বিচারাধীন মামলার অভিযোগকারী বা অপরাধের শিকার ব্যক্তি বা কোনো সাক্ষীকে নিরাপত্তা বা সুরক্ষা প্রদানে প্রয়োজনীয় আদেশ প্রদান ব্যবস্থা গ্রহণ করিতে পারবে। তাহলে এখানে একটা বিষয় দেখেন, ট্রাইব্যুনাল বা ম্যাজিস্ট্রেট তদন্তাধীন বা বিচারাধীন মামলার অভিযোগকারী বা অপরাধ শিকার ব্যক্তি বা কোনো সাক্ষীকে বা সুরক্ষা প্রদানের প্রয়োজনীয় আদেশ প্রদানে ব্যবস্থা করতে পারবেন। দেখা গেল একজন তার জীবনের প্রতি হুমকি স্বরূপ, মানে যৌতুকের মামলা করছে, ধর্ষণের মামলা করছে বসুন্ধরার মালিকের বিরুদ্ধে, এবং সে বলতেছে যে আমি আমার জীবন নিয়ে সন্দিহান, যে কোনো সময় আমি শেষ হয়ে যেতে পারি। তাহলে ট্রাইব্যুনাল এ জায়গা এই ভিকটিম অথবা সাক্ষী তাদের কি দিতে পারে, সুরক্ষা প্রদানের প্রয়োজনীয় আদেশ এবং ব্যবস্থা করিতে পারে। এটা আগে ছিল না। ট্রাইব্যুনাল এই আইনের অধীন দায়েরকৃত মামলায় আগত সাক্ষীদের যাতায়াত ও সময়ের ক্ষতিপূরণ বাবদ যুক্তিসঙ্গত পরিমাণ অর্থ নির্ধারণ এবং প্রদান করিয়ার আদেশ প্রদান করিতে পারিবে, এবং এতদুদ্দেশ্যে সরকার প্রত্যেক ট্রাইব্যুনালের অনুকূলে পৃথক অর্থ বরাদ্দ করিবে। এই যে আগত সাক্ষীদের যাতায়াত ও সময়ের ক্ষতিপূরণ বাবদ যুক্তিসঙ্গত পরিমাণ অর্থ নির্ধারণ এবং প্রদান করিবার আদেশ দিয়ে দিতে পারে সাক্ষীদের জন্য, যে আসতে যেতে যে খরচ হলো, এবং সরকার এই উদ্দেশ্যে ট্রাইব্যুনাল অনুকূলে পৃথক অর্থ কি করবে, বরাদ্দ দিবে। আমরা যখন পরীক্ষা দিছি 16 বিজিএস পর্যন্ত নারী ও শিশু বেশ সহজ ছিল, সহজ ছিল বলতে এত নতুন নতুন ধারা যোগ করে নাই। এখন আপনি আত্মস্থ করতে পারবেন, বাট 2025 সালে বেশ কতগুলো ধারা এই যে এডিশনাল মানে যোগ করার কারণে এখন মোটামুটি বেশ বেগ পেতে হবে। দেখেন, বিধি প্রণয়নের ক্ষমতা, সরকার সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা এই আইনের উদ্দেশ্য পূরণ করবে বিধি প্রণয়ন করতে পারে। একটা আইনে কেন বিধি প্রণয়ন করা হয় জানেন? আরো বিস্তৃত করে দেখা গেল যে নারী শিশু, হ্যাঁ নারী শিশুর এই ধারাগুলিতে ওই কথাগুলো বলা যাচ্ছে না। তো এই সম্পর্কিত বিধি প্রণয়ন করতে পারে। এই যে ধরেন বিধি প্রণয়ন করলো, ওই যে আমরা পড়ছিলাম যে ধর্ষণের ফলে ফলশ্রুতিতে সে রাষ্ট্রের ভরণ পোষণ পাবে। এখন রাষ্ট্র কিভাবে ভরণ পোষণ দিবে বা কিভাবে আদায় করা হবে, কত টাকা করে পাবে, এই কথাবার্তা তো ওই জায়গায় নাই। এটা কি দ্বারা নির্ধারিত হবে, বিধি দ্বারা নির্ধারিত হবে। ওই যে বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার একটা, রুলস একটা, অর্ডারে অনুচ্ছেদ আছে কয়টা, 46টা, আর রুলস থাকে, রুলসে আপনি দাও, রুলসে 101টা বিধি। তো 46টা অনুচ্ছেদের ব্যাখ্যার জন্য তৈরি করা হয়েছে 101টা বিধি। বিষয়টা অনেকটা সেরকম। তো এরপরে চলে এসে দেখেন 1995 সনের 18 নং আইনের রহিতকরণ ও হেফাজত,
নারী ও শিশু নির্যাতন বিশেষ আইন 1995, অতঃপর উক্ত আইন বলিয়া উল্লেখিত এত দ্বারা রহিত করা হলো। মানে 2000 সালে যখন 14ই ফেব্রুয়ারি এই আইনটা তৈরি করলো, তখন পূর্বের আইনে কি করা হলো, রহিত করা হলো, কারণ দুইটা আইন তো একসাথে চলতে পারে না। কি বলে? বলছে ভাই আমরা অনলাইন আচ্ছা, উক্তরূপ রহিতকরণের অব্যবহিত পূর্বে উক্ত আইনের অধীন অনিষ্পন্ন মামলা সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে বা অনুরূপ মামলায় প্রদত্ত আদেশ, রায় বা শাস্তির বিরুদ্ধে আপিল সংশ্লিষ্ট আদালতে এমন ভাবে পরিচালিত বা নিষ্পত্তি হইবে যেন উক্ত আইন রহিত করা হয়। ধর নারী শিশু আইন 2000 সালে তৈরি করছে, বাট তৈরি করার সময় তো পূর্বের আইন 95 সালের আইনের অনেক মামলা, অনেক আপিল চলমান আছে। তাহলে ওই সকল মামলা বা ওই সকল আপিলের ক্ষেত্রে ধরে নেওয়া হবে নতুন আইন তৈরি করাই হয় নাই, ওই আইন অনুযায়ী চলবে। এই পূর্বের আইনের ক্ষেত্রে নতুন আইনের রেফারেন্স দেওয়া যাবে না। নাকি তানভীর আলম খান বুঝেন নাই? বুঝলাম। কি বুঝছেন বলেন? মানে পূর্বের আইনের যদি ওই মামলা হয় পূর্বের আইনের অনুসারে চলে তাহলে নতুন আইনের রেফারেন্স দেওয়া যাবে। পূর্বের আইনে তো মামলা অলরেডি দায়ের হয়ে গেছে, বিচারও হচ্ছে, আপিলও হচ্ছে। সো ওই যে আইন, যে মামলাটা অলরেডি চলমান আছে, সেই আইন, সেই মামলায় নতুন আইনের রেফারেন্স দেওয়া যাবে। এটা হলো কথা, সিম্পল কথা। এক্সপোজ ফ্যাক্টো ল তো আগে তৈরি করে পরে থেকে মানে সরি পরে তৈরি করে আগে থেকে কার্যকর, আজকে তৈরি করছি বললাম 10 বছর আগে থেকে কার্যকর হবে, রেট্রোস্পেক্টিভ ইফেক্ট। জি, তারপরে দেখেন উক্ত আইনের অধীন অপরাধের কারণে যে সমস্ত মামলার রিপোর্ট বা অভিযোগ করা হইয়াছে, তৎপ্রেক্ষিতে চার্জশিট দাখিল করা হইয়াছে বা মামলা তদন্তাধীন রহিয়াছে, সে সমস্ত মামলা উপধারা 2 এর লিখিত আদালতে বিচারাধীন মামলা বলে গণ্য হবে। সো উপধারা 2 বলছে আপিলের কথা, আর উপধারা 3 বলছে কি, মামলার কথা। উক্ত আইনের অধীন গঠিত নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত সমূহ এই আইনের অধীন গঠিত ট্রাইব্যুনাল হিসেবে গণ্য হবে এবং উপধারা 2 অনুসারে উহাতে উল্লেখিত মামলা সমূহ নিষ্পত্তি করা যাইবে। বুঝছেন? চলে আসি আমরা 35 ধারা। 35 ধারা এর আগে একদিন আমরা পড়ছি, মনে আছে কিনা? 35 ধারায় তারপরও আর একবার পড়ি যে 11 গ সম্পর্কে বিশেষ বিধান। দেখি তানভীর আলম খান বলেন তো 11 গতে কি আছে ভাই? যৌতুকের নিমিত্তে আঘাত, যৌতুক চাইছে এবং আঘাত করছে, যদি গুরুতর আঘাত করে 11 খ। যদি মৃত্যু ঘটায় 11 ক, মৃত্যু ঘটানোর উদ্যোগ নিছে 11 ক ক, 11 ক ক আগে ছিল না। ঠিক আছে, তো আমরা 35 ধারাটা চলে আসি। দেখেন এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন আইন অধ্যাদেশ, দমন সংশোধন অধ্যাদেশ 2025 বলবৎ হওয়ার তারিখ হইতে ধারা 11 এর দফা আন্ডারলাইন করেন গয়ের বর্ণিত অপরাধ গোল দিবেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচারার্থে গ্রহণীয় বিচারযোগ্য হইবে। বিচারার্থে গ্রহণীয় শব্দের অর্থ হলো আমলে নেওয়া, টেকিং কগনিজেন্স। তাহলে বর্তমানে 11 গ যে ধারাটা, এটা বিচার কিন্তু ট্রাইব্যুনাল করবে না, এটা বিচার করবে কে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আচ্ছা, তবে শর্ত থাকে যে নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ 2025 বলবৎ হওয়ার পূর্বে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ধারা 11 এর দফা গ এর অধীনে দায়েরকৃত অনিষ্পন্ন মামলা সমূহ সম্পূর্ণ প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট আদালতে বদলি হইবে না। মানে এই আইন তৈরি হওয়ার পূর্বে যে মামলাগুলো অলরেডি ট্রাইব্যুনালে আছে, সেই মামলাগুলো ট্রাইব্যুনালেই থাকবে, সেই মামলাগুলো ট্রাইব্যুনালে বদলি হবে না। বুঝেন কিনা? 11 গ বিচার করবে তো ম্যাজিস্ট্রেট, কিন্তু আইন তৈরি করতে নতুন মামলাগুলো বিচার হবে বা আমলে নেবে। পুরান যে মামলা ট্রাইব্যুনালে আছে সেটা ট্রাইব্যুনালেই থাকবে। এবং উক্ত অধ্যাদেশ বলবৎ হওয়ার পূর্বে এই আইনের অধীন অনিষ্পন্ন মামলা সমূহ তদন্তকারী কর্মকর্তা, এখতিয়ার সম্পন্ন আদালত, ট্রাইব্যুনাল
এবং আপিল সংশ্লিষ্ট আদালত এমনভাবে পরিচালিত নিষ্পত্তি হবে যেন উক্ত অধ্যাদেশ বলবৎ হয়। আগের কথার মতোই যে ওই পূর্বের মামলাগুলো এরকম ভাবেই চলবে, যে নতুন সংশোধনী আসেই নাই। ধারা 11 এর দফা গয় বর্ণিত অপরাধে বিচারার্থে গ্রহণীয় কগনিজেবল আপোষযোগ্য, এটা কেন কগনিজেবল আপোষযোগ্য এটা বললেন? আগে এটা আপোষ অযোগ্য ছিল ভাই। আগে নারী শিশুর যত ধারা আছে সব কি আপোষ অযোগ্য, এখন এটা আপোষযোগ্য করছে। এবং মুক্ত অপরাধের অভিযোগ দায়ের, তদন্ত, বিচার, আপিল নিষ্পত্তি সহ পদ্ধতিগত সকল এই আইনের অন্যান্য ধারা বিশেষ বিধানাবলীর পরিবর্তে ফৌজদারি কার্যবিধি ও এভিডেন্স অ্যাক্টের বিধানাবলী প্রযোজ্য হবে। তাহলে 11 গয়ের ক্ষেত্রে তদন্ত যা আছে, বিচার টিচার যা আছে, আপিল টাপিল যা আছে, সবগুলো নির্ধারিত হবে সিআরপিসি অনুসারে। বুঝতে পারছেন? তারপরে দেখেন, যদি ট্রাইব্যুনালে বিচার্য কোনো অপরাধের সহিত ধারা 11 এর গ দফায় বর্ণিত অপরাধ এমন ভাবে জড়িত থাকে যে ন্যায় বিচারের সাথে উভয় অপরাধের বিচার একই সঙ্গে একই মামলায় করা প্রয়োজন, তাহলে উক্ত দফা 11 এর দফা গ এ বর্ণিত অপরাধটির বিচার ট্রাইব্যুনালে বিচার্য অপরাধের সহিত এই আইনের বিধান অনুসারে একই সঙ্গে বা একই ট্রাইব্যুনালে করা যায়। মানে বুঝছেন? যদি দেখে যে 11 এর গ এর সাথে ধর্ষণ তো ঠিক যায় না, ওই 11 গ আছে, সাথে এই আইনের অধীন আরো একটা অপরাধ হইছে, তাহলে আর একটা অপরাধ তো আর ম্যাজিস্ট্রেটের কাছে না, আর একটা অপরাধ কোথায়? ট্রাইব্যুনালে। আর 11 গ ম্যাজিস্ট্রেটে, তাহলে সেই ক্ষেত্রে দুই জায়গায় না হইয়া 11 গ প্লাস আর একটা দুইটাই কোথায় করা যাবে? ট্রাইব্যুনালে করা যাবে। এই হলো নারী ও শিশু নির্যাতন দমন আইন। আপনারা আগামী বৃহস্পতিবার আমাদের নেক্সট ক্লাস, আজকে ক্লাস শেষ হয় নাই, একটু পর শিশু আইন শুরু করবো মাগরিবের পরে। আগামী বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনের উপর লিখিত পরীক্ষা, বুঝছেন? 50 মার্কের পরীক্ষা। তো পড়ে আসবেন, মানে সব ধারা থেকে খুঁটিনাটি আমি লিখতে দেবো আর কি। এখন আমরা যেহেতু সময় বেশি, যে প্রস্তুতি নেবো লিখিত প্রস্তুতি নিব, বুঝতে পারছেন? সো আগামী বৃহস্পতিবার এই নারী ও শিশু নির্যাতন দমন আইনে যত ধারা আছে, মানে আমি তো কোনো ধারা বাদ দেই নাই, সকল ধারাই আমার প্রিলির জন্য পড়তে হবে, লিখিতের জন্য সকল ধারাই পড়তে হবে। সো এখান থেকে প্রশ্ন লিখতে দেবো, এটাই পড়া। আর আপাতত এখন পর্যন্ত এতটুকুই। মাগরিবের পরে আমরা শিশু আইন ইনশাল্লাহ শুরু করব। তো অনলাইনে যারা আছেন যদি কোনো প্রশ্ন থাকে করেন, আর না হলে এখন ক্লাস এই পর্যন্ত, মাগরিবের পরে নিউ লিঙ্ক দিবস, তখন শিশু আইন শুরু করব। আর আগামী বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনের কয় মার্কের? 50 মার্কের। এটা সিরিয়াসলি আসতে হবে তানভীর আলম খান, ঠিক আছে? পড়ালেখা করে চলে আসতে হবে। তো ঠিক আছে, তাহলে ভালো থাকেন, মাগরিবের পর লিঙ্ক দিচ্ছি।